বছরের এক যুবক প্রতিদিন ভোরে ঘুম থেকে উঠে কাজে যায়, কারখানায় শ্রম দিয়ে উপার্জন করে পরিবারের দুমুঠো ভাতের ব্যবস্থা করে। কিন্তু এক রাতেই তার জীবন শেষ হয়ে যায়, কারণ শুধু একটি অভিযোগ। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি মিথ্যা ধর্ম অবমাননার অভিযোগ। এটি কোনো সিনেমার গল্প নয়, এটি একটি নির্মম বাস্তবতা। 18 ডিসেম্বর 2025 বাংলাদেশের ময়মনসিংহ শহরে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল দীপু চন্দ্র দাস নামের এক তরুণকে। এই হত্যাকাণ্ড শুধু একজন মানুষের মৃত্যু নয়, এটি বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের উপর চলতে থাকা নির্যাতনের আরও একটি ভয়ঙ্কর অধ্যায়, যা বারবার বিশ্বকে যেন না দেখার ভান করে। কি ঘটেছিল সেই রাতে? দীপু চন্দ্র দাস ময়মনসিংহের একটি পাইয়ার নেট কম্পোজিট কারখানার শ্রমিক হিসেবে কাজ করতেন। তিনি ছিলেন দরিদ্র, হিন্দু এবং পরিবারের একমাত্র উপার্জন সক্ষম ব্যক্তি। সেই বৃহস্পতিবার রাতে কারখানা এলাকায় হঠাৎ গুজব ছড়িয়ে পড়ে দীপু নাকি নবী সম্পর্কে আপত্তিকর কিছু বলেছে। এই অভিযোগ কেউ যাচাই করেনি, কেউ সত্য মিথ্যা জানার চেষ্টাও করেনি। কিন্তু গুজব ছড়াতে সময় লাগে না, অল্প সময়ের মধ্যেই একটি উন্মত্ত জনতা তৈরি হয়। দীপুকে ধরে ফেলা হয়, নির্মমভাবে মারধর করা হয়, তারপর তাকে ময়মনসিংহ ঢাকা হাইওয়ের ধারে ফেলে দেওয়া হয়। এতেও শেষ নয়, তার শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। রাস্তায় যান চলাচল বন্ধ হয়েছিল, কিন্তু মানুষের বিবেক জাগেনি। দীপুর বাবা রবিলাল দাস জানিয়েছেন, তিনি প্রথমে ছেলের মৃত্যুর খবর পান ফেসবুকের মাধ্যমে, সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিও আর পোস্ট দেখেই। পরিবার বুঝতে পারে কিছু ভয়াবহ ঘটে গেছে। আধ ঘন্টা পরে এক আত্মীয় এসে জানায়, দীপুকে গাছের সঙ্গে বেঁধে মারধর করা হয়েছে, এরপর আগুন লাগানো হয়েছে। বাবার কণ্ঠে তখন শুধুই কান্না। আমার ছেলের পোড়া দেহ রাস্তার পাশে পড়েছিল, মাথা আর শরীর আলাদা হয়ে গিয়েছিল। এই কথাগুলো শুনলেই শিউরে ওঠে শরীর। গ্রেপ্তার। কিন্তু প্রশ্ন রয়ে যায় ঘটনার পর। বাংলাদেশের র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন 7 জনকে গ্রেপ্তার করে, কিন্তু প্রশ্ন একটাই, এই গ্রেপ্তার কি সেই ঘৃণার মানসিকতাকে থামাতে পারবে যা বারবার সংখ্যালঘুদের নিশানা করেছে? তসলিমা নাসরিনের অভিযোগ। বাংলাদেশের প্রখ্যাত লেখিকা, মানবাধিকারী কর্মী তসলিমা নাসরিন এই ঘটনার গুরুতর অভিযোগ তুলেছে। তার দাবি, দীপুর বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। এক মুসলিম সহকর্মীর সঙ্গে সামান্য বিবাদের পর তাকে ফাঁসানো হয়। পুলিশ প্রথমে দীপুকে হেফাজতে নিলেও পরে তাকে জনতার হাতে তুলে দেওয়া হয়। তিনি আরও জানান, দীপু ছিলেন পরিবারের একমাত্র রোজগারকারী। তার বাবা প্রতিবন্ধী, স্ত্রী ও একটি ছোট সন্তান রয়েছে। আজ সেই পরিবার ভারতের প্রতিক্রিয়া। এই ঘটনায় ভারতেও তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে। কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী ডাডরা বলেন, কোনো সভ্য সমাজেই ধর্মের নামে হত্যা মেনে নেওয়া যায় না। অন্ধ্রপ্রদেশের উপমুখ্যমন্ত্রী পবন কল্যাণ স্মরণ করিয়ে দেন 1971 সালের কথা, যে বাংলাদেশের স্বাধীনতার জন্য ভারত রক্ত দিয়েছিল। আজ সেই দেশ সংখ্যালঘুদের রক্ত ঝরছে। ভয়াবহ পরিসংখ্যান। দীপুর ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। ভারত সরকারের সংসদে দেওয়া তথ্য অনুযায়ী 2024 সালের বাংলাদেশে হিন্দুদের বিরুদ্ধে প্রায় 22,000টি সহিংস ঘটনা নথিভুক্ত হয়েছে। এতে রয়েছে মন্দির হামলা, বাড়িঘর ভাঙচুর, লুটপাট, ধর্ষণ, হত্যা। নভেম্বরে 2024 থেকে জানুয়ারি 2025 মাত্র 2 মাসে 76টি মামলা। আগস্ট 2024 থেকে এখনো পর্যন্ত কমপক্ষে 30 জন হিন্দু নিহত এবং 150টিরও বেশি মন্দিরে হামলা হয়েছে। বাংলাদেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের রিপোর্ট বলছে, আগস্ট 2024 থেকে জুন 2025 পর্যন্ত 2442টি ঘৃণাভিত্তিক অপরাধ নথিভুক্ত হয়েছে। ইতিহাস কি আবার ফিরছে? 1971 সালের বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় বিশেষভাবে হিন্দুদের টার্গেট করা হয়েছিল। ঢাকার শাখারি বাজার, রমনা কালী মন্দির, হাজার হাজার মানুষকে হত্যা করা হয়েছিল শুধু ধর্মের কারণে। 50 বছর পেরিয়ে গেছে, কিন্তু বাস্তবতা খুব একটা বদলায়নি, শুধু অস্ত্র বদলে গেছে। এখনও আছে মোবাইল, ইন্টারনেট, ভাইরাল ভিডিও। শেষ প্রশ্ন, আজ বাংলাদেশে হিন্দু সম্প্রদায় ভয়ে বেঁচে আছে। বেশিরভাগ সহিংসতা শুরু হয় সোশ্যাল মিডিয়ায় ছড়ানো মিথ্যা অভিযোগ থেকে। ধর্ম অবমাননার নাম করে আইনের ঊর্ধ্বে উঠে যায় জনতা। প্রশ্ন একটাই, গ্রেপ্তার নয়, আসল প্রশ্ন হলো, এই ঘৃণার মানসিকতা কি থামবে? দোষীদের কি সত্যি শাস্তি হবে? দীপু চন্দ্র দাসের মৃত্যু আমাদের মনে করিয়ে দেয়, এটি শুধু একজন মানুষের মৃত্যু নয়, এটি একটি গোটা সম্প্রদায়ের ভয়, নীরবতা
ও অসহায়তার প্রতিচ্ছবি। এটি শুধু বাংলাদেশে নয়, এটি মানবতার প্রশ্ন।